হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দা দেবজি চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের যে পঞ্চম অধ্যায় আছে সংবিধান প্রণয়ন ও দর্শন। এই অধ্যায় থেকে আজকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ কোশ্চেন কিন্তু আলোচনা করব। ঠিক আছে, আজকে পার্ট নম্বর 2। তাহলে প্রথম কোশ্চেন দেখো, যে ভারতে গণপরিষদ গঠনের ব্যাপারে প্রথম প্রস্তাব উত্থাপন করেছিলেন কে? উত্তর হচ্ছে মানবেন্দ্রনাথ রায়। ঠিক আছে, তাহলে মানবেন্দ্রনাথ রায় ভারতে গণপরিষদ গঠনের ব্যাপারে প্রথম প্রস্তাব উত্থাপন করেছিলেন। তারপরে কোশ্চেন দেখো, যে কোন পত্রিকায় 1922 খ্রিস্টাব্দে গান্ধীজি স্বরাজ তথা সংবিধান রচনার দাবি জানান? তাহলে উত্তর হচ্ছে ইয়ং ইন্ডিয়া পত্রিকায়। ঠিক আছে, ইয়ং ইন্ডিয়া নামক পত্রিকার মধ্যে 1922 খ্রিস্টাব্দে গান্ধীজি স্বরাজ তথা সংবিধান রচনার দাবি জানান। তারপরে কোশ্চেন দেখো, নেহেরু রিপোর্ট পেশ হয় কত খ্রিস্টাব্দে? তাহলে উত্তর হচ্ছে 1928 খ্রিস্টাব্দে। এই নেহেরু রিপোর্ট 1928 খ্রিস্টাব্দে কিন্তু পেশ হয়। তারপরে কোশ্চেন দেখো, যে কত খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার ভারতে দ্বৈত শাসন ও প্রদেশগুলিতে দায়িত্বশীল শাসন ব্যবস্থা প্রবর্তনের জন্য একটি শ্বেতপত্র প্রকাশ করেন? তার উত্তর হচ্ছে 1933 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1933 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার ভারতের দ্বৈত শাসন এবং যে প্রদেশগুলিতে দায়িত্বশীল আর কি শাসন ব্যবস্থা প্রবর্তনের জন্য একটা শ্বেতপত্র প্রকাশ করে। তারপরে কোশ্চেন দেখো, যে 1939 খ্রিস্টাব্দে কোন পত্রিকার মাধ্যমে গান্ধীজি গণপরিষদের প্রয়োজনীয়তা সম্পর্কে তার সুস্পষ্ট মতামত ব্যক্ত করেন? তার উত্তর হচ্ছে হরিজন পত্রিকায়। হরিজন পত্রিকায় 1939 খ্রিস্টাব্দে আর কি গান্ধীজি গণপরিষদের প্রয়োজনীয়তা সম্পর্কে তার সুস্পষ্ট মতামত কিন্তু ব্যক্ত করেন। তারপরে কোশ্চেন দেখো, যে 1940 খ্রিস্টাব্দের আগস্ট মাসে ভাইসরয় লর্ড লিনলিথগো ভারতের সমস্যার সমাধানে একটি ঘোষণা করেন, সেটি হলো, তাহলে উত্তর হচ্ছে আগস্ট ঘোষণা। তারপরে কোশ্চেন দেখো, যে স্যার স্ট্যাফোর্ড ক্রিপস 1942 খ্রিস্টাব্দে ভারতের সমস্যার সমাধানের জন্য যে প্রস্তাব দেন তা কোন প্রস্তাব নামে পরিচিত? তার উত্তর হচ্ছে ক্রিপস প্রস্তাব। ক্রিপস প্রস্তাব নামে কিন্তু সেটা পরিচিত, কারণ তার নাম ছিল হচ্ছে স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, তার জন্য তার নাম অনুসারেই কিন্তু এই প্রস্তাবটার নাম হয় ক্রিপস প্রস্তাব। তারপরে কোশ্চেন দেখো, গান্ধীজি কোন প্রস্তাবকে মেয়াদ উত্তীর্ণ চেক বলে আখ্যা দেন? তাহলে উত্তর হচ্ছে ক্রিপস প্রস্তাব। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, যে ব্রিটিশ সরকার কর্তৃক গণপরিষদ গঠনের একটি কার্যকরী উদ্যোগ হলো? তাহলে উত্তর হচ্ছে ক্যাবিনেট মিশন। সেই ক্যাবিনেট মিশনের দ্বারাই কিন্তু তারপরে ভারতের যে গণপরিষদ সেটা গঠিত হয়, আর তারপরে সেই গণপরিষদ ভারতের সংবিধান রচনা করে। তারপরে কোশ্চেন দেখো, যে নিম্নলিখিত কে ক্যাবিনেট মিশনের সদস্য নন? তার উত্তর হচ্ছে অ্যাটলি। ঠিক আছে, ক্যাবিনেট মিশনের টোটাল 3 জনই কিন্তু সদস্য ছিলেন। ঠিক আছে, 3 জনের নাম হচ্ছে প্যাথিক লরেন্স, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস আর এভি আলেকজান্ডার। এই ক্যাবিনেট মিশনে কিন্তু এই 3 জন এসেছিলেন, এটলি কিন্তু আসেননি। ঠিক আছে, তাহলে এটলি এই ক্যাবিনেট মিশনের সদস্য নন। তারপরে কোশ্চেন দেখো, যে কোন প্রস্তাব অনুসারে ভারতে গণপরিষদ গঠনের দাবি বাস্তবায়িত হয়? তার উত্তর হচ্ছে ক্যাবিনেট মিশনের প্রস্তাব। এই ক্যাবিনেট মিশনের প্রস্তাবেই কিন্তু গণপরিষদ গঠনের দাবি বাস্তবায়িত হয়েছিল। তারপরে কোশ্চেন দেখো, ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুযায়ী গণপরিষদের মোট সদস্য স্থির হয় কত? তার উত্তর হচ্ছে 389 জন। ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুযায়ী টোটাল গণপরিষদের যে সদস্য সংখ্যা স্থির হয় সেটা হচ্ছে 389 জন। তারপরে কোশ্চেন দেখো, যে ক্যাবিনেট মিশনে সুপারিশ অনুযায়ী গণপরিষদের প্রদেশগুলির জন্য নির্ধারিত আসন সংখ্যা হলো, উত্তর হচ্ছে 296টি। 296টি আসন কিন্তু প্রদেশগুলির জন্য নির্ধারিত ছিল, অর্থাৎ সংরক্ষিত ছিল। তারপরে কোশ্চেন দেখো, যে গণপরিষদ গঠনে প্রদেশগুলির জন্য নির্ধারিত 296টি আসনের মধ্যে কংগ্রেস কয়টি আসন লাভ করে? তার উত্তর হচ্ছে 208টি। সব থেকে বেশি আসন লাভ করে কংগ্রেস। ঠিক আছে, 296টির মধ্যে 208টি কিন্তু জিতে নেয় এই কংগ্রেস। তারপরে কোশ্চেন দেখো, যে গণপরিষদে মুসলমানদের জন্য সংরক্ষিত 78টি আসনের মধ্যে মুসলিম লীগের প্রার্থীরা জয়লাভ করে? তার উত্তর হচ্ছে 73টি আসনে। 73টি আসনে কিন্তু আর কি জয়লাভ করে মুসলিম লীগ। তারপরে কোশ্চেন দেখো, যে দেশ ভাগের পর গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল? তার উত্তর হচ্ছে 299 জন। ঠিক আছে, 299 জন সদস্য সংখ্যা ছিল আর কি দেশ ভাগের পর গণপরিষদে। তারপরে কোশ্চেন দেখো, যে নিম্নলিখিত কোন ব্যক্তি গণপরিষদের সদস্য ছিলেন না? তার উত্তর হচ্ছে সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু কিন্তু গণপরিষদের সদস্য ছিলেন না, বাকিরা ছিল। সর্দার বল্লভভাই প্যাটেল, পণ্ডিত জওহরলাল নেহেরু, ডক্টর বি আর আম্বেদকর এরা ছিলেন। তারপরে কোশ্চেন দেখো,
যে গণপরিষদের লক্ষ্য ছিল এমন এক সংবিধান রচনা করা যা সামাজিক বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য পূরণ করবে। উক্তিটি করেছেন কে? তাহলে উত্তর হচ্ছে গ্রেনভিল অস্টিন। তারপরে কোশ্চেন দেখো, যে সামাজিক ক্ষেত্রে গণতন্ত্র না থাকলে রাজনৈতিক গণতন্ত্র স্থায়ী হতে পারে না। উক্তিটি করেছেন কে? এর উত্তর হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর। তারপরে কোশ্চেন দেখো, যে গণপরিষদের প্রধান কাজ হবে একটি নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে ভারতকে স্বাধীন করা, ভারতের ক্ষুধার্ত মানুষের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়া, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া এবং প্রত্যেককে তার যোগ্যতা অনুযায়ী আত্মবিকাশের সুযোগ প্রদান করা। উক্তিটি করেছেন কে? তার উত্তর হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহেরু। ঠিক আছে, পণ্ডিত জওহরলাল নেহেরু কিন্তু এই উক্তিটি করেছেন। তারপরে কোশ্চেন দেখো, যে দারিদ্র্যের অবসান, বৈষম্য ও শোষণের অবসান ও সুষ্ঠু জীবনযাত্রার নিশ্চয়তা দান হবে গণপরিষদের লক্ষ্য। উক্তিটি করেছেন কে? তার উত্তর হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ বলেছেন। ঠিক আছে, এই কথাটি। তারপরে কোশ্চেন দেখো, যে গণপরিষদের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কমিটি হলো, তার উত্তর হচ্ছে খসড়া কমিটি। ঠিক আছে, গণপরিষদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটি হচ্ছে এই খসড়া কমিটি। আর এই খসড়া কমিটিতে টোটাল 7 জন মেম্বার ছিল, অর্থাৎ 7 জন সদস্য ছিল। আর এই খসড়া কমিটির যে সভাপতি ছিলেন তার নাম হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, যে গণপরিষদে কেন্দ্রীয় ক্ষমতা সংক্রান্ত কমিটির সভাপতি ছিলেন কে? তার উত্তর হচ্ছে জওহরলাল নেহেরু। তাহলে গণপরিষদে কিন্তু অনেকগুলি কমিটি গঠিত হয়। ঠিক আছে, তাহলে সেই কমিটিগুলি কি কি আমি কিন্তু ক্লাসে আলোচনা করেছি, তোমরা এই চ্যানেলেই ক্লাস করতে পারো সংবিধানের, তাহলে তোমরা বুঝতে পারবে যে কি কি কমিটি ছিল। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, যে গণপরিষদে খসড়া কমিটির সভাপতি ছিলেন, তাহলে একটু আগেই বললাম যে ডক্টর বি.আর. আম্বেদকর। ঠিক আছে, এরকম অনেকগুলি কমিটি গঠিত হয়েছিল, তার সভাপতিকে তা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এই খসড়া কমিটি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কমিটি, এর সভাপতির নামটা কিন্তু তোমরা মনে রাখবেই। ঠিক আছে, পরীক্ষায় এসে যায় যে গণপরিষদে খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? উত্তর হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর। তারপরে কোশ্চেন দেখো, যে গণপরিষদে উপদেষ্টা কমিটির সভাপতি ছিলেন, তাহলে উত্তর হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। ঠিক আছে, একটা গণপরিষদে উপদেষ্টা কমিটিও গঠিত হয়েছিল, যার সভাপতি ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। তারপরে কোশ্চেন দেখো, যে গণপরিষদে সর্বাধিক সংখ্যক শব্দ বলার গৌরব অর্জন করেছিলেন কে? তার উত্তর হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর। গণপরিষদে অনেক ডিবেট হয়, অনেক তর্ক বিতর্ক হয় সংবিধান রচনার ক্ষেত্রে, তখন কিন্তু ডক্টর বি.আর. আম্বেদকর কিন্তু সব থেকে বেশি কি শব্দ বলার গৌরব অর্জন করেন। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, যে গণপরিষদে মহিলা সদস্য ছিলেন কতজন? তার উত্তর হচ্ছে 15 জন। টোটাল 15 জন সদস্য ছিল গণপরিষদে। তারপরে কোশ্চেন দেখো, যে গণপরিষদের প্রথম অধিবেশন বসে কত সালে? তাহলে মনে রাখবে যে গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল 1946 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর। কোথায় তা বলে দিচ্ছি, যে দিল্লির কনস্টিটিউশন হলে। ঠিক আছে, দিল্লির কনস্টিটিউশন হলে 1946 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর কিন্তু গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল। তারপরে কোশ্চেন দেখো, যে গণপরিষদের অস্থায়ী সভাপতি বা চেয়ারম্যান ছিলেন কে? তার উত্তর হচ্ছে সচ্চিদানন্দ সিংহ। এই সচ্চিদানন্দ সিংহ আর কি গণপরিষদের অস্থায়ী সভাপতি ছিলেন। ঠিক আছে, অস্থায়ী, স্থায়ী নয়। তারপরে কোশ্চেন দেখো, যে গণপরিষদের স্থায়ী চেয়ারম্যান বা সভাপতি ছিলেন কে? তার উত্তর হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অস্থায়ী হচ্ছে সচ্চিদানন্দ সিংহ, কিন্তু স্থায়ী ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, যে নেহেরু ভারতীয় সংবিধানের উদ্দেশ্যসমূহ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেন, তাহলে উত্তর হচ্ছে 1946 খ্রিস্টাব্দের 13ই ডিসেম্বর। ঠিক আছে, এটাকে অবজেক্টিভ রেজলিউশন বলা হয়। তারপরে কোশ্চেন দেখো, যে নেহেরুর উদ্দেশ্যসমূহ সংক্রান্ত প্রস্তাব অর্থাৎ অবজেক্টিভ রেজলিউশন সর্বসম্মতিক্রমে গৃহীত হয় কত খ্রিস্টাব্দে? তার উত্তর হচ্ছে 1947 খ্রিস্টাব্দের 22শে জানুয়ারি। আর এটাই কিন্তু পরে ভারতের সংবিধানে যে বর্তমানে প্রস্তাবনা আছে অর্থাৎ প্রিয়াম্বেল আছে সেই আকারে আর কি যুক্ত হয়। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, যে গণপরিষদের সহসভাপতি ছিলেন কে? তাহলে উত্তর হচ্ছে হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়। নেক্সট কোশ্চেন দেখো, যে সংবিধানের একটি খসড়া তৈরির জন্য একটি খসড়া কমিটি গঠন করা হয় কোন অধিবেশনে? গণপরিষদের কোন অধিবেশনে? তার উত্তর হচ্ছে পঞ্চম অধিবেশনে। ঠিক আছে, তাহলে খসড়া যে কমিটি গঠিত হয় তার সভাপতি ছিলেন হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর। তাহলে সেটা পঞ্চম অধিবেশনে কিন্তু গঠিত হয়েছিল সেই কমিটিটা। তারপরে কোশ্চেন দেখো, যে খসড়া কমিটি গঠিত হয় তার উত্তর হচ্ছে 1947 খ্রিস্টাব্দের 29শে আগস্ট। নেক্সট কোশ্চেন দেখো, যে গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন কে? তাহলে উত্তর হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর। ঠিক আছে, আমি একটু আগে বললাম।
নেক্সট কোশ্চেন দেখো, যে গণপরিষদে সংবিধান গৃহীত হয়, তাহলে উত্তর হচ্ছে 1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর। গণপরিষদে সংবিধান গৃহীত হয় হচ্ছে 1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর, ঠিক আছে, কিন্তু কার্যকরী হয় হচ্ছে 1950 সালের 26শে জানুয়ারি, সেটা মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, যে গণপরিষদের সর্বশেষ অধিবেশন বসে, তার উত্তর হচ্ছে 1950 খ্রিস্টাব্দের 24শে জানুয়ারি। হ্যাঁ, সবচেয়ে শেষ যে অধিবেশন বসে সেটা 1950 খ্রিস্টাব্দের 24শে জানুয়ারি বসে। নেক্সট কোশ্চেন দেখো, যে ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন, তাহলে উত্তর হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট কোশ্চেন দেখো, যে স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয়, তার উত্তর হচ্ছে 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি, ঠিক আছে। তাহলে এই দিন সংবিধান কার্যকর হয়, অর্থাৎ সংবিধানের মধ্যে যে সমস্ত আর্টিকেলগুলি আছে সেগুলি কিন্তু আর কি আইন দ্বারা বলবৎযোগ্য হয়ে যায়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, যে গণপরিষদের সদস্যরা নির্বাচিত হয়েছিলেন, তার উত্তর হচ্ছে প্রাদেশিক আইনসভাগুলির প্রতিনিধিদের দ্বারা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, যে ড্রাফটিং কমিটিকে ড্রিফটিং কমিটি বলে অভিহিত করেছেন কে, তার উত্তর হচ্ছে নাজির উদ্দিন আহমেদ। নাজির উদ্দিন আহমেদ কিন্তু ড্রাফটিং কমিটিকে ড্রিফটিং কমিটি বলে অভিহিত করেছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, যে ভারতীয় সংবিধানের জনক বলে চিহ্নিত করা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন মনে রাখবে, যে ভারতীয় সংবিধানের জনক বলে চিহ্নিত করা হয় ডক্টর বি.আর. আম্বেদকরকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, যে 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি আমরা রাজনৈতিক অধিকার পাবো, কিন্তু সামাজিক ও অর্থনৈতিক জীবনে আমরা পাবো অসাম্য। মন্তব্যটি করেছেন কে, তার উত্তর হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর। তাহলে 1950 সালের 26শে জানুয়ারি থেকে আমরা রাজনৈতিক অধিকার কিন্তু পাবো, অর্থাৎ আমরা ভোট দিতে পারবো, আমাদের রাজনীতিতে অংশগ্রহণ করার অধিকার থাকবে, কিন্তু সামাজিক দিক থেকে এবং অর্থনৈতিক জীবনে আমরা অসাম্য পাবো, অর্থাৎ সাম্যতা থাকবে না আমাদের। দেখাই যায় যে যারা ধনী তারা ধনী হচ্ছে, আর যারা গরিব তারা তো গরিবই থেকে যাচ্ছে। তাহলে এই অসাম্যের কথা কিন্তু বলেছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। নেক্সট কোশ্চেন দেখো, যে আম্বেদকরকে সংবিধানের জননী হিসেবে আখ্যায়িত করেছেন কে, তার উত্তর হচ্ছে কে.ভি. রাও। কে.ভি. রাও বলেছেন আম্বেদকরকে সংবিধানের জননী। তাহলে আজকের জন্য এতটুকুই কোশ্চেন আলোচনা করলাম। তারপরের ভিডিওতে আরও কিছু এমসিকিউ টাইপ কোশ্চেন আলোচনা করবো এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে। এই চ্যাপ্টারে কিন্তু অনেক এমসিকিউ টাইপ কোশ্চেন হয়। আর তোমাদের বলে রাখি যে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের যে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটি, সেটা কিন্তু এই চ্যানেলে প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে কিন্তু প্রত্যেকটি টপিক ধরে ধরে কিন্তু এখানে করানো হচ্ছে। তাহলে তোমরা সেই ক্লাসগুলি করো এবং সেই ক্লাসের পরে আমি যে এমসিকিউগুলি দিচ্ছি সেগুলো তোমরা সলভ করো, ঠিক আছে। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।